ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতায় স্বাগত জানাচ্ছি আমি রিফাত তাসনুভা। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে জাতীয় সংসদে পাশ হচ্ছে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। সুখী সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার নিয়ে স্লোগান নিয়ে এবারের বাজেটের আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা। নতুন অর্থ বছরের বাজেটে কেমন হবে দেশের অর্থনীতি, এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের আজকের তালিকাতার বিষয় নতুন বাজেটে কি হবে অর্থনীতিতে। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আলোচনার শুরুতেই আমি একটু আলমগীর স্যার আপনার কাছে একটু যেতে চাব। আমরা দেখেছি যে এখন সংসদে প্রস্তাবিত যে বাজেট সেটি নিয়ে একটি অধিবেশন চলছে। তো উচ্চ শ্রেণীর করদাতাদের জন্য যে 30% প্রস্তাব করা হয়েছিল কর, তা আগের অবস্থাতে অর্থাৎ 25%ই বহাল রাখা হয়েছে। তো এই বিষয়টি নিয়ে আপনি কি মনে করছেন না যে বাড়তি রাজস্ব আয়ের যে সুযোগটা ছিল সেটি কমে আসলো? ধন্যবাদ আপনাকে। আমি জানি না যে জাতীয় রাজস্ব বোর্ড যখন 30% সর্বোচ্চ কর হার নির্ধারণ করে তখন সেখানে তাদের কোনো হোমওয়ার্ক ছিল কিনা যে এই 30% উন্নীত করার কারণে রাজস্ব কি পরিমাণ বাড়বে। তো যদি তো হোমওয়ার্ক থাকে তাহলে আমি তো বলবো যে অবশ্যই সেই পরিমাণ রাজস্ব হয়তো কমে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবেই। বাট সেটি আমার কাছে মনে হয় না খুব সিগনিফিকেন্ট অ্যামাউন্ট হবে। কারণ হচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণ আয় উপার্জন করলে ব্যক্তি শ্রেণী করদাতার ক্ষেত্রে 30% কর নিরূপিত হতে পারে বা ধার্য হতে পারে, সেটি করদাতার যদি সংখ্যা বিবেচনা করি ব্যক্তি শ্রেণী করদাতা, আমার মনে হয় না খুব বেশি সংখ্যক সেটি হবে। তাছাড়া আমরা দেখেছি একটা পরিসংখ্যানে, সেটি হচ্ছে যে এই যে কর হার প্রস্তাব করা হয়েছিল সেটি আপনি জানেন যে আমাদের ব্যক্তি শ্রেণী করদাতাদের ক্ষেত্রে সম্পদের সারচার্জ আছে। একই সাথে যারা ব্যক্তি শ্রেণীর ব্যবসায়ী করদাতা আছেন তাদের কিন্তু টার্নওভারের উপর ট্যাক্স আছে। কাজেই সার্বিকভাবে আমার কাছে যেটা মনে হয়েছে যে 30% যদি কর আরোপ না করে তাহলে যে খুব বেশি রেভিনিউ ক্ষতি হবে সেটি নয়। তবে 30% কর আরোপের বিধানটি আমাদের অনেক অর্থনীতিবিদদের মধ্যে এবং আমাদের সমাজে একটা বড় অংশের মধ্যে একটা দাবি ছিল যে উচ্চবিত্তের যারা আয়ের অধিকারী তাদের কাছ থেকে অধিকারে কর আরোপ করা হোক এবং আমাদের যারা অনগ্রসর যারা আছেন, জনগোষ্ঠীর অনগ্রসর অংশ আছে, সেটা উন্নয়নমূলক কাজে সেটা ব্যবহার করা যাবে। এই জায়গা থেকে কেন সরকার পিছিয়ে আসলেন বা জাতীয় রাজস্ব বোর্ড কেন প্রত্যাহার করলেন সেটি স্পষ্ট নয়। আমরা নিশ্চয়ই ব্যাখ্যা পাবো। তবে খুব বেশি আমি মনে করি না যে অর্থনৈতিক রাজস্ব আহরণের ক্ষেত্রে খুব একটা কম রাজস্ব আহরিত হবে। আমার কাছে সেটা মনে হয়। ধন্যবাদ। জি, আমরা এই বিষয়টি নিয়ে হয়তো পরে আরও কথা বলবো, কিন্তু তার আগে আমি একটু বিদিশা ম্যাডাম আপনার কাছে একটু যেতে চাই। আমরা দেখেছি বিভিন্ন সময় সংসদ অধিবেশনে গত কয়েক সপ্তাহ ধরে এখানে যারা এমপিরা ছিলেন তারা তাদের গাড়ি আমদানির বিষয়ে যে শুল্ক আরোপ করার কথাটি বলা হয়েছিল, অর্থমন্ত্রী শেষ পর্যায়ে এসে এই বিষয়টিতে পিছু হাঁটলেন। তো এই বিষয়টিতে আপনার মন্তব্য একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। প্রথমে যে বিষয়টি একটু বলে রাখা ভালো সেটি হচ্ছে যে যখন আমরা বাজেট বক্তৃতায় বা বাজেট আলোচনায় এই শুল্কমুক্ত সুবিধা দেওয়ার যে বিষয়টি সেটিকে একটু সীমিত করবার বিষয়টি যখন আলোচনা হচ্ছিল, সেটি কিন্তু এক ধরনের আমরা একটা ইতিবাচক দিক দিয়ে দেখছিলাম। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু এখনো আপাতত আমি যতটুকু বুঝতে পারছি যে সংসদ সদস্যরা শুল্কমুক্ত অবস্থায় গাড়ি আনতে পারবে। তো এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে আমরা বর্তমানে আজকে আসলে যে পরিস্থিতিতে কথা বলছি সেখানে কিন্তু অর্থনীতি একটা চাপের মুখে রয়েছে, মূল্যস্ফীতির চাপ রয়েছে, সামষ্টিক অর্থনীতির চাপ রয়েছে, এবং সেখানে কিন্তু ব্যয় সংকোচন করবার জন্য আমরা এই বাজেটেও দেখেছি যে বাজেট ঘাটতি অন্যান্য বছর যা থাকে সেই তুলনায় কিন্তু কিছুটা কম রাখা হয়েছে এবং একটু সংকোচন করবার একটা প্রবণতা লক্ষ্য করেছে, সেটি একটি ইতিবাচক দিক। কিন্তু যে বিষয়টা হচ্ছে কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে আবার যখন একটা ছাড় দেওয়ার বিষয়টা রয়েছে তখন সেটি কিন্তু সার্বিকভাবে বর্তমান পরিস্থিতি বিবেচনা এটা কিন্তু আসলে এর খুব যৌক্তিক মনে হচ্ছে না। আর সেই একইভাবে কিন্তু আমি বলতে চাইছি যে একটু আগে আমার পূর্ববর্তী বক্তাকে আপনি যে মন্তব্যটা যে প্রশ্নটা করেছিলেন সেটির বিষয়েও আমি মনে করি যে একই খাতে বাঁধা, যে আসলে একেবারে যারা সংসদ সদস্য
সদস্য স্বাভাবিকভাবে তারা আর্থিকভাবে তারা কিছুটা সাধারণ মানুষের চেয়ে কিছুটা ভালো অবস্থানে রয়েছেন, এবং সংসদ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকেন। এর বাইরে আরো সুবিধা দেওয়ার বিষয়টা বর্তমান আর্থিক প্রেক্ষাপটে কতটা যৌক্তিক, এবং তার পাশাপাশি আমরা করমুক্ত আয়সীমা পরিবর্তন না করে বরঞ্চ ওপরে যে ট্যাক্স স্ল্যাবটার একটা এক ধরনের প্রস্তাবনা ছিল, সেটা কিন্তু এক ধরনের সমর্থন এবং এক ধরনের ইতিবাচক সমর্থন কিন্তু পেয়েছিল অর্থনীতিবিদ এবং অন্যান্য মানুষের দিক থেকে, যে এক ধরনের বৈষম্যটাকে একটা কমানোর একটা প্রচেষ্টা ছিল। তো সেটি কিন্তু আবার যখন আমরা যখন দেখছি যে বর্তমানে যখন বাজেটটা পাস হচ্ছে, তখন যে আমরা সেদিক থেকে আবার ফেরত চলে আসি। বরঞ্চ কিছুটা পরিবর্তন হয়তো করা যেত। আমি যেটি বলতে চাচ্ছি যে শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আনবার বিষয়টা আমি মনে করি যে বর্তমান পরিস্থিতিতে এবং আমাদের সামাজিক কাঠামো এবং আমাদের অর্থনৈতিক যে অবস্থা, আমরা যে অর্থনৈতিক বর্তমানে যে অবস্থা আছে, সেখানে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য বলে আমি মনে করি না। আর দ্বিতীয় যেটা মনে করতে চাই সেটা হচ্ছে কিছুটা হয়তো যেটা করা যেত, আমি আলমগীর সাহেবের সাথে একটু যুক্ত করতে চাই যে যে ট্যাক্স স্ল্যাব নতুন একটা দেওয়ার ঘোষণা যেটা করা হয়েছিল, যেটি পরবর্তীতে রাখা হচ্ছে না, 30% যেটি, সেখানে হয়তো যেটা করা যেতে পারতো সেখানে হচ্ছে আয়ের ওই সীমাটাকে কিছুটা চেঞ্জ করা যেত। অর্থাৎ এখানে দেখা যেত যে কিছু মানুষকে কিছু স্বস্তি দিয়ে, অর্থাৎ ধনীদের মধ্যেও অধিক ধনী যারা, তাদের জন্য, অর্থাৎ আমাদের আগের যে হিসেব সেই হিসেবে বোধহয় 35 লাখ বা এর বেশি আয় যাদের থাকছে তাদেরকে আমরা চিন্তা করি 30% ট্যাক্স প্যাকেটে, সেটা না দিয়ে আমি যদি আরো 5 লাখ অ্যাড করে আরে ওই নতুন স্ল্যাবটাকে যদি একটু রিডিজাইন করতে পারতাম, তাহলে কিছু মানুষ হয়তো এখান থেকে একটু স্বস্তি পেত। কিন্তু অন্যদিকে কিন্তু এই রেভিনিউ আর্নিং এর যে বিষয়টা, কারণ আমরা বারবারই যেটা বলতে থাকি, সেই রেভিনিউ আর্নিং এর জায়গাটাতে আমরা কিছুটা স্বস্তি পেতে পারতাম এবং বৈষম্যটাকে কমানোর ক্ষেত্রে কিন্তু এটা সাহায্য করতো। বরং যে বিষয়টা একটা আশাবাদ ছিল, আমরা সবাই কিন্তু একটু আশা করেছিলাম যে করমুক্ত আয়সীমা, বর্তমানে বিশেষ করে আমরা যদি আমাদের মূল্যস্ফীতির বিষয়টা চিন্তা করি, তাহলে আমাদের প্রকৃত আয় সেটি কিন্তু মূল্যস্ফীতি বিবেচনায় সেটির দিক দিয়ে বিবেচনা করে কিন্তু করমুক্ত আয়সীমাটাকে কিন্তু আরেকটু বাড়ানোর একটা আশাবাদ ছিল, কিন্তু সেটা আমরা দেখিনি। এবং এই জায়গাটা থেকে আমার মনে হয় যে যেটা হয়তো করা যেত, যে আসলে যারা অধিক ধনী রয়েছেন, অর্থাৎ যাদের বাৎসরিক আয় যাদের 40 লাখের ওপরে বা 50 লাখের ওপরে, এই ধরনের একটা নতুন থ্রেশহোল্ড করে অতি ধনীদেরকে আরো অধিক হারে কর দেওয়ার মাধ্যমে আমরা আসবো, আমরা মূল্যস্ফীতির বিষয়টি নিয়েও কথা বলবো ম্যাডাম, কিন্তু তার আগে আমাদের ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। আপনারা দুজন সঙ্গেই থাকবেন। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিখাতায়। আজকের তালিখাতার বিষয় নতুন বাজেটে কি হবে অর্থনীতিতে। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। জি, আমরা আসলে করের বিষয়টি নিয়ে কথা বলছিলাম এবং এই পর্যায়ে আমি একটু আলমগীর স্যার আপনার কাছে একটু চলে যাব। করমুক্ত আয়ের সীমা বাড়ানো কি ঠিক হলো বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আপনার ইতিপূর্বে প্রশ্নে যে বিষয়টা উল্লেখ করা ছিল সেটি হচ্ছে যে আমাদের তাৎপর্যপূর্ণভাবে উল্লেখযোগ্য পরিমাণ ভাবে রাজস্ব কমে যাবে কিনা 30% থেকে যদি আমরা 25% বহাল রাখি, সেই প্রেক্ষিতে আমি বলেছিলাম যে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব কমবে বলে আমার কাছে তেমন মনে হয়। তবে এই যে কর মুক্ত আয়ের সীমা যেটি আছে, সেই সীমাটি আমরা যদি দ্রব্যমূল্য দেখি, আমরা যদি মুদ্রাস্ফীতির ব্যাপারটি বিবেচনায় নেই, তাহলে আমার মনে হয়েছে যে এই করমুক্ত আয়ের সীমাটা আরো বৃদ্ধি করা উচিত ছিল। এবং তাহলে যে আপনার ডিসপোজেবল ইনকাম যাকে বলে, আমি আমার আয় থেকে পরিবারের খরচ, ন্যূনতম খরচ বহন করার পরে উদ্বৃত্ত অর্থ থেকেই আমি কর দিব। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে করমুক্ত আয়ের সীমাটা বৃদ্ধি করা দরকার ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে যে 30% থেকে 25% নামিয়ে আনার ব্যাপারটি যৌক্তিকতার প্রশ্নে যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে আসলে আমাদের উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আহরিত না হলেও একটা প্রক্রিয়া চলা উচিত ছিল, যেটি আমাদের রাজস্ব ঘাটতির জায়গাটা কিছুটা হলেও পূরণ করতো এবং একটা পারসেপশন তৈরি হতো যে আমরা উচ্চবিত্ত থেকে অধিকারে রাজস্ব আহরণ করছি। এই পারসেপশনে একটা ভ্যালু আছে। এবং আপনি যদি আমার নেবারিং কান্ট্রি দেখেন, ভারতেও দেখেন, ভারতেও কিন্তু
এই হারটি কিন্তু 30% থেকে বেশি। উচ্চবিত্তের উপর আরোপিত আয়করের হার 30% থেকেও বেশি। কাজে সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে 30% কারারোপণের বিষয়টি রাখলেই ভালো হতো। সরকার জানেন হয়তো, তাদের নিশ্চয়ই হোমওয়ার্ক আছে কেন তারা প্রত্যাহার করেছেন। আপনি আরেকটি বিষয়টা মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে বর্তমানে যদি আমরা শুধু 30%কে আমরা পরিবর্তন করি, 25% নিয়ে আসি, তাহলে কিন্তু আমার রেভিনিউ অন্য দিক থেকে কিছু কমবে। কেন কমবে? কারণ আমরা যে মাঝখানে কয়েকটা স্ল্যাবের মানে ব্যবধানটা, স্প্রেডটা যে বাড়িয়ে দিয়েছি, তার ফলে যারা মধ্য আয়ের ইনকাম, আমি যদি বছরে 30 লক্ষ টাকার নিচে যারা ইনকাম করে এমন ব্যক্তি শ্রেণী করদাতাদের আয়ের লায়াবিলিটি, যেটা ট্যাক্সের লায়াবিলিটি কিন্তু কমে যাবে। এবং সেই কমে যাওয়ার ব্যাপারটি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন প্রতিবেদনে এসছে, আপনাদের বিভিন্ন রিপোর্টেও কিন্তু বিষয়টি এসছে। কাজে ওই জায়গাটায় যদি অ্যাড্রেস না করি, অর্থাৎ এই যে একটা স্তর থেকে আরেক স্তরের যে ব্যবধানটা, সেই ব্যবধানের বিষয়টাকে অ্যাড্রেস না করে যদি আমি শুধু 30 থেকে 25% আমি আবার নামিয়ে আনি সর্বোচ্চ কর হার, তাহলে কিন্তু ইভেনচুয়ালি আমি করদাতা থেকে এক ধরনের কর রিলিফ দিচ্ছি, মানে একটা কর ভারের একটা বোঝাটা কমিয়ে দিচ্ছি। আমি জানি না এই হ্রাসকৃত অঙ্কটা কিভাবে উদ্ধার হবে, কিভাবে অন্য সোর্স থেকে হয়তো কালেকশন হবে, এবং সেই ক্ষেত্রে আরো করদাতাকে কর নীতির আওতায় নিয়ে আসতে হবে। কর ফাঁকি বন্ধের প্রক্রিয়াটিকে আরো শক্তিশালী করতে হবে এবং কর ফাঁকিবাজদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে। যদি করা যায় তাহলে হয়তো এই ঘাটতিটা কম, মানে তেমন সিগনিফিকেন্ট হবে না, বরং এটা আরো অনেক বেশি রাজস্ব আহরিত হয়ে যাবে। এটি আমার কাছে মনে হচ্ছে। জি, সেক্ষেত্রে আমি একটু বিদিশা ম্যাডাম আপনার কাছে একটু যাব। আমরা দেখেছি প্রস্তাবিত বাজেটের পর কিন্তু একটি বিষয় বারবারই সমালোচনায় এসেছে এবং আলোচনায় এসেছে, যে বিষয়টি হলো মূল্যস্ফীতি বিষয়টি। আপনিও বলছিলেন একটু আগে, এবং অনেকে একথা বলেছেন যে কিভাবে সম্ভব হবে এই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনা, বা যে টার্গেট ধরা হয়েছে সেই টার্গেটের মধ্যে রাখা। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয়, আজকে তো যেহেতু বাজেট পেশ হবে, তো এই অর্থ বছরে যে মূল্যস্ফীতির টার্গেট ধরা হয়েছে সেটি পূরণ হবে বলে কি আপনি মনে করছেন? দেখুন, একটি বিষয় হচ্ছে যে আমরা যদি মূল্যস্ফীতির বিষয়টা চিন্তা করি, সেটি হচ্ছে যে এখানে কয়েকটা বিষয় রয়েছে। প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের মূল্যস্ফীতির একটা অংশ আমরা কিন্তু বিশ্লেষণ করতে পারছি, ব্যাখ্যা করতে পারছি আমাদের আমদানির মাধ্যমে। আরেকটি অংশ কিন্তু আমরা আসলে সেভাবে ব্যাখ্যা করতে পারছি না, সেখানে কিন্তু আমাদের সার্বিক বাজার ব্যবস্থাপনার বিষয়টি জড়িত। এবং আমরা কিন্তু বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, আমরাও বিভিন্ন সময় বিভিন্ন মহল বলে আসছি, কিন্তু সেইভাবে কিন্তু বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব হয়নি। সুতরাং সেই বিষয়টি যদি আমি বিবেচনা করি, এই জায়গাটাতে যদি বড় ধরনের সংস্কার, বড় ধরনের কঠোর দৃষ্টিপাত না দেওয়া হয়, তাহলে কিন্তু আসলে মূল্যস্ফীতি হঠাৎ করে নেমে আসবার তাত্ত্বিক কোনো ব্যাখ্যা আসলে পাওয়া যাচ্ছে না। কারণ আমাদের মনে রাখতে হবে যে মূল্যস্ফীতিটাকে কমানোর জন্য আমাদের আর্থিক নীতি অর্থাৎ মুদ্রানীতি এবং এর পাশাপাশি রাজস্ব নীতি দুটোকে কিন্তু গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। সাধারণভাবে দেখা যায় যে আর্থিক নীতিটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কিন্তু আমরা যেটা দেখেছি যে সার্বিক প্রেক্ষাপটে আমাদের দেশে মুদ্রানীতির বিভিন্ন টুলস যেগুলো রয়েছে, অর্থাৎ মূলত হচ্ছে সুদের হার, সেটার মাধ্যমে নীতি সুদের হার, সার্বিকভাবে সুদের হার, সেগুলো কিন্তু বারবারই কিন্তু চেষ্টা করা হচ্ছে যে সেগুলোর মাধ্যমে মূল্যস্ফীতিটাকে এক ধরনের সহনীয় পর্যায়ে আনার, কিন্তু সেটার কিন্তু আমরা খুব বেশি প্রতিফলন কিন্তু প্রকৃত অর্থে দেখিনি। সুতরাং তার অর্থটা হচ্ছে যে যেহেতু মুদ্রানীতিটা সেভাবে আমরা কাজ করাতে পারছি না, সেটার কাজ করানোরও কিন্তু একটা লিমিট রয়েছে। আমরা কিন্তু আমাদের যে সুদের হার, সেটিকে একেবারে যদি অতিরিক্ত বেড়ে যায়, তখন সেটিও কিন্তু আবার সার্বিকভাবে আমাদের ব্যবসা পরিস্থিতির উপর একটা নেতিবাচক ভূমিকা পালন করবে। সেদিকেও কিন্তু লক্ষ্য রাখার দরকার আছে। সেদিক থেকেও যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে কিন্তু একটা প্রশ্ন এসে যায় যে আমরা আসলে তাত্ত্বিকভাবে যদি বিবেচনা করি, তাহলে আসলে আমাদের হাতে আর কি কি অস্ত্র রয়েছে? খুব বেশি কিন্তু অস্ত্র নেই, তা একমাত্র মার্কেট ম্যানেজমেন্টটাকে যদি আমরা ঠিক করতে পারি, বাজার সেক্ষেত্রে আরেকটি বিষয় এখানে আমরা কিছুটা হয়তো করতে পারি, কিন্তু তারপরও আমার মনে হয় না যে আমরা খুব হঠাৎ
করে খুব বড় ধরনের আমাদের ইতিবাচক পরিবর্তন আমাদের মূল্যস্ফীতি হওয়ার কিন্তু খুব যৌক্তিক কারণ আমি দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা আরেকটি বিষয়ও কিন্তু দেখেছিলাম, মূল্যস্ফীতির বিষয়টিকে যেমন অনেক আলোচনা সমালোচনা মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, ঠিক তেমনি কালো টাকা সাদা করার বিষয়টিও কিন্তু বারবার আলোচনায় এসেছে এবং এই বিষয়টি কিন্তু বহাল রেখেছেন অর্থমন্ত্রী যে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার যে সুযোগটা। তাহলে এই বিষয়টি নিয়ে আপনারা কি বলবেন? এটি আমি আসলে দুজনের কাছে জানতে চাবো। প্রথমে আমি একটু আলমগীর স্যারের কাছে, আপনার কাছে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। এটি একটি বহুল আলোচিত বিষয় এবং আমরা দেখেছি যে সমাজের বিভিন্ন সামাজিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো কিন্তু এবং আপনাদের যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলো কিন্তু নৈতিকতার প্রশ্নটি উত্থাপন করেছে এবং এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আবার অন্যদিকে দেখেছি যে এটি বলা হচ্ছে যে এটা ব্যবসায়ী সম্প্রদায়ের থেকে দাবিটা উত্থাপন করা হয়েছে। তো এটা নিয়ে পক্ষে বিপক্ষে পক্ষেই কিন্তু একটি একটি বক্তব্য আছে। আমার কাছে যেটা মনে হয়েছে সেটি হচ্ছে যে একটা নৈতিকতার প্রশ্ন, আর এটা হচ্ছে বাস্তবতা। নৈতিকতার প্রশ্ন যদি বিবেচনায় নেই তাহলে অনিবার্যভাবেই বলতে হবে যে এতে সৎ করদাতাদেরকে আমরা নিরুৎসাহিত করছি এবং এক ধরনের আমি বলবো যে এটা তাদেরকে আগামীতে আরো কর ফাঁকি দেওয়ার ব্যাপারটাই উৎসাহিত করতে পারে। নৈতিকতার পার্সপেক্টিভ থেকে এটি অবশ্যই গ্রহণযোগ্য নয়। তবে এটি কিন্তু বাংলাদেশের কর ব্যবস্থাপনায় নতুন কোনো কনসেপ্ট নয়, বা পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু এই ব্যবস্থাপনাটাই আছে। সময় সময় এই ব্যবস্থাপনাটা প্রয়োজন হয়ে পড়ে, সময়ের প্রয়োজনে এবং অর্থনীতির প্রয়োজনেই কিন্তু হয়তো প্রয়োজন হয়। আমার ধারণা জাতীয় রাজস্ব বোর্ড হয়তো ভেবেছে যে ঠিক আছে, আমরা যেহেতু কর ফাঁকিবাজদের বিরুদ্ধে শক্তিশালী কোনো ব্যবস্থা নিতে পারছি না, কিন্তু আমাদের ইকোনমিতে অনেক কালো টাকা আছে। মানে কালো টাকা বলতে আমি কর অনারোপিত আনট্যাক্সড ইনকাম যেটা সেটি আছে, ট্যাক্সড অ্যাসেট আছে এবং সেটা বিভিন্ন কারণেই হতে পারে। তা ইট ডাজন্ট মিন দ্যাট যে সবটুকুই আমরা বলি এটাকে কালো বলি না, আমরা ধূসরও বলি না, আমরা বলি কর অনারোপিত আয়। সেই আয়টি বিভিন্নভাবে উদ্ভব হতে পারে। তো সেই আয়টি ইকোনমিতে অর্থনীতির মূল ধারায় প্রবাহিত হওয়ার একটা সুযোগ বা একটা উইন্ডো তৈরি করে দেওয়া দরকার। সেই পার্সপেক্টিভ থেকে কিন্তু এনবিআরকে এই ধরনের স্টেপগুলি মাঝে মাঝে নিতে হয়। তো সেক্ষেত্রে আমি একটু শেষ করি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একই সাথে যদি আমরা এই যে একজনকে আমরা এই অ্যামনেস্টি দিচ্ছি, অ্যামনেস্টি দেওয়ার পরে যদি আবার সাঁড়াশি অভিযান না নিতে পারি, তাহলে মাঝে মাঝে এই ধরনের অ্যামনেস্টি দিতে হবে এবং সেটি আমাদের সৎ করদাতাদেরকে নিরুৎসাহিত করবে। সেক্ষেত্রে আমি একটু বিদিশা ম্যাডাম আপনার কাছে আবার একটু যাবো। আপনাকে বলছিলাম এই বিষয়টি নিয়ে আপনি একটু বলবেন এবং সব মিলে এই বাজেট অর্থনীতিতে কি প্রভাব ফেলবে সেই বিষয়টি নিয়েও একটু বলবেন। ধন্যবাদ। প্রথমে যে বিষয়টি সেটা আমি অবশ্যই আমার আগের বক্তার সাথে একমত যে এখানে দুটি বিষয় আছে, একটা নৈতিকতার বিষয় আছে, একটা অর্থ বিষয় রয়েছে। এখন বিষয়টা হচ্ছে অর্থ আর নীতি দুটোকেই কিন্তু আমাদের একসাথে চিন্তা করতে হবে। সেটিকে চিন্তা করলে আমি মনে করি যে এখানে একটা বিষয় যে অর্থর দিকটাও যদি শুধু চিন্তা করি, আমাদের পুরনো যে বছরগুলোতে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমরা কিন্তু দেখিনি যে বড় ধরনের এই ধরনের সুযোগ দেওয়ার ফলে একটা বড় ধরনের অর্থ আমরা আনতে পেরেছি। সুতরাং অর্থনীতিতে যে একটা খুব ইতিবাচক প্রভাব পড়বে সেটা না, কিন্তু নেতিবাচক দিকগুলো যদি আমি বিবেচনা করি সেটা হচ্ছে যে সৎভাবে যারা কাজ করছেন, সৎভাবে যারা আয় করছেন তাদেরকে একটা নিরুৎসাহিত করা। এখানে আমি একটা জিনিস বলতে পারি যে হ্যাঁ, এই বিষয়ে একটা আলোচনা হয়ে থাকে যে অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সামান্য কিছু অর্থ বা কোনো অর্থ, যেটাকে উনি বললেন যে কালো টাকা ঠিক না, অর্থাৎ অসৎ উপায়ে অর্জিত টাকা না, কিন্তু কর বহির্ভূত একটা অর্থ, সেই ধরনের ক্ষেত্রে হয়তো হতে পারতো যে একটা নির্দিষ্ট রেঞ্জ দিয়ে দেওয়া যেতে পারতো যে হ্যাঁ, এটা এমন হয়তো বলা যেতে পারতো যে হ্যাঁ, কর বহির্ভূত অর্থের ক্ষেত্রে 50 লাখ বা এই ধরনের একটা থ্রেশহোল্ড দেওয়া যেতে পারতো যে এইটুকু পর্যন্ত হয়তো একটা টলারেশন থাকতে পারে, কিন্তু তারপরে